শ্রদ্ধাঞ্জলি বেগম খালেদা জিয়া। চ্যানেল আই রাউন্ড টেবিলের বিশেষ আয়োজন শ্রদ্ধাঞ্জলি বেগম খালেদা জিয়া অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা, ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন কবি আব্দুল হাই শিকদার, সম্পাদক দৈনিক যুগান্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার ডান দিকে আছেন জয়নাল আবেদিন শিশির, উপদেষ্টা সম্পাদক জনকণ্ঠ। আপনাকেও স্বাগত। সর্ববামে আছেন এম এ আজিজ, সাংবাদিক এবং কলামিস্ট। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা যখন কথা বলছি 2025 সাল শেষ হলো, 2026-এর শুরুতে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় রাজনৈতিক জীবনের অধ্যায়ের সমাপ্তি হয়েছে। বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন। তিনি বাংলাদেশের মানুষকে ছেড়ে তার অসীম গন্তব্যে পাড়ি জমিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে, জাতীয়তাবাদী দলের রাজনীতিতে তার অবদান অপরিসীম। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান। আলোচনা করব বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন, রাজনীতি, দর্শন এসব নিয়ে। কবি আব্দুল হাই শিকদার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বেগম খালেদা জিয়াকে কেমন দেখেছেন? কেমন ছিলেন বেগম খালেদা জিয়া? আমি প্রথমেই আমার এই বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় এই মহান নেত্রীর প্রতি আমি আমার শ্রদ্ধা পেশ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। 83 সাল থেকে মোটামুটি আমি বেগম খালেদা জিয়ার সাথে নানাভাবে যুক্ত কাজে। তো আমি তার যে রাজনৈতিক যে জীবন শুরু হয় যখন 1983 সালে, সেই সময় তার জীবনে প্রথম সাক্ষাৎকার, মানে পলিটিক্যাল লাইফে পা দেওয়ার পরে তার প্রথম সাক্ষাৎকারটা গ্রহণ করেছিলাম আমি। এই যে এটা পত্রিকাটার নাম হলো আপনার সচিত্র স্বদেশ। এই সচিত্র স্বদেশে কভার স্টোরি হয়েছিল বেগম জিয়ার সেই সাক্ষাৎকার নিয়ে। যাই হোক, তো তখন থেকে শুরু করে তিনি যে চলে গেলেন এই পর্যন্ত যে দীর্ঘ সময়, এই সময় আমার মনে হয়েছে যে বেগম খালেদা জিয়া হলেন রুচি, আভিজাত্য, ভদ্রতা, শিষ্টাচার ও সৌন্দর্য মাখা এক অনন্য সাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব, যা আমাদের রাজনীতিতে এই দৃশ্য আমরা দেখিনি এর আগে। এবং এসবের ভেতর দিয়ে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশ এবং বেগম খালেদা যেন পরস্পরের পরিপূরক, মানে যেন তিনিই বাংলাদেশটাই তিনি, এরকম আর কি। মানে বাংলাদেশ আর তাকে আলাদা করা যেত না। তিনি বলতেন যে আমার 3টা পরিবার, একটা আমার নিজের ছেলেমেয়েরা, এটা একটা পরিবার, একটা হলো আমার পার্টি বিএনপি, আরেকটা পরিবার হলো আমার জনগণ। এই 3 পরিবারের মধ্যে তিনি সবচেয়ে এই 40-44 বছরে যাদের জন্য যে বেশি সময় ব্যয় করছেন, সেটা হলো দেশের কল্যাণে। তার 44 বছরের জীবনের 10টা বছর বাদ দিলে বাকি পুরোটা জীবনই তিনি স্ট্রাগল করেছেন গণতন্ত্রের জন্য, ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য। এত ভদ্রতা, এত স্ট্রাগল আর কখনো কাউকে করতে হয়নি। এই যে তার অনন্য সাধারণ সংগ্রাম, সেই সংগ্রামের কারণেই তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের মানুষের একেবারে সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষের আত্মার আত্মীয়। আবুল মনসুর আহমদের একটা ডায়লগ আছে যে প্রত্যেক নেশনের একটি স্পিরিচুয়াল অস্তিত্ব থাকে, একটা স্পিরিচুয়ালিজম কাজ করে প্রত্যেকটা নেশনের মধ্যেই, এবং আত্মা থাকার কথা। তার অর্থাৎ স্পিরিচুয়াল অস্তিত্ব বা আত্মার থাকার কথা। এই ধারণাটা হয়তো স্বাভাবিক, এটা হয়তো ব্যক্তির জীবনে স্বাভাবিক, কিন্তু রাষ্ট্রের জীবনে ওই আবুল মনসুর আহমদ বলছে রাষ্ট্রের জীবনে এটা বস্তুনিষ্ঠ। বিকজ একটা বিশেষ স্পিরিচুয়ালিজমকে ঘিরে পুরো রাষ্ট্রটা আবর্তিত হয়। এবং উনি বলেছিলেন, আবুল মনসুর আহমদ তার বিখ্যাত বই বাংলাদেশের কালচার, সেখানে তিনি বলেছিলেন যে এই যে স্পিরিচুয়াল বাংলাদেশ, এই স্পিরিচুয়াল বাংলাদেশের রিয়েল ফাদার হলেন শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক। তাকে ঘিরেই আসলে বাংলাদেশ গড়ে উঠেছে। তো সেটা তো সেই সময়ের কথা। এখন আপনি দেখেন যে গত এই যে 20 বছর এবং 83 সাল থেকে ধরেন এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই কয় বছর বিরতিহীনভাবে, কোনো রকমভাবে নিজের কোনো ভয় ভ্রুক্ষেপহীনভাবে, নিজের কোনো স্বার্থের কথা বিবেচনা না করে, দেশের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে, জনগণের স্বার্থকে নিজের স্বার্থ মনে করে যেভাবে তিনি সংগ্রাম করেছেন, এই সংগ্রামের ভেতর দিয়ে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের আত্মা, অর্থাৎ বাংলাদেশের স্পিরিচুয়াল মাদার তিনি।
এই স্পিরিচুয়াল মাদারটা তাকে কেউ দান করেনি। আপনি জানেন যে তিনি 1983 সাল থেকে ধরেন, 81 সাল থেকে ধরেন, 81 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এত দীর্ঘ সময় জনপ্রিয়তার শীর্ষস্থান ধরে রাখা কোনো নেতার পক্ষে কোনোদিন সম্ভব হয়নি। বেগম খালেদা জিয়া কিন্তু ওই জায়গায় ছিলেন। এইটা তার কোনো কেউ তাকে গিফট করে না, এটা তার অর্জন। এবং সে অর্জন হলো অসীম ত্যাগের মাধ্যমে, অসীম সংগ্রামের মাধ্যমে। পিপুলের প্রতি তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে তিনি কখনোই সরেন নাই। তাকে একবার বলা হয়েছে যে আপনি কি অ্যান্টি ইন্ডিয়ান, আপনি কি ভারত বিরোধী? বলছে আমি তো বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্বার্থে যেটা লাগে আমি সেটাই করি। এখন এর জন্য যদি কোনো কেউ আহত হয় বা কেউ গোসা করে, সেটা আমার কিছু করার নেই। কথাটা চিন্তা করছেন যে ওদের হাতে গোলামির জিঞ্জির, আমার হাতে স্বাধীনতার পতাকা। এই হলো বেগম খালেদা জিয়া। রাজনৈতিক অবস্থানটা দেখেন, বলছে আমি বামপন্থীর ডানে, ডানপন্থীর বামে, অর্থাৎ সমন্বয়। খালেদা জিয়া মানুষ বল একটা মা পাখি যেমন তার বাচ্চাগুলোকে বুক দিয়ে আগলায় রাখে, খালেদা জিয়া দেশকে সেই তার বুক দিয়ে আগলায় রাখার চেষ্টা করেছেন সারাটা জীবন। এক্ষেত্রে তার কোনো তুলনা নাই। ধন্যবাদ। মৌলানা ভাসানীর পরে এইরকম জনমুখী নেতা আমরা আর পাইনি। ধন্যবাদ আপনাকে। জয়নাল আবেদিন শিশির, আব্দুল হাই শিকদার কাছ থেকে শুনলাম প্রথম দিকের সাক্ষাৎকার থেকে তার দেখা। তরুণ নেতা হিসেবে আপনার রাজনৈতিক নেতা, তরুণদের কাছে কেমন বেগম খালেদা জিয়া? ধন্যবাদ মাসুম ভাই আপনাকে এবং আমার সহ-আলোচক আব্দুল হাই শিকদার ভাই এবং এমএস ভাই। আসলে খালেদা জিয়াকে আমরা বাংলাদেশে যেভাবে মূল্যায়ন করি, সেটা হচ্ছে ওনার ত্যাগ, ওনার এই যে আপোষহীনতা, এগুলো আমাদের সর্বজন সবাই জানে। এগুলো যে জিনিসটা আমরা আসলে লক্ষ্য করি, বাংলাদেশ যখনই বিপদে পড়ে তখনই আসলে বেগম জিয়া বাংলাদেশকে উদ্ধার করেছিলেন বা করে। আপনি দেখেন, যখন জিয়াউর রহমান সাহেব মারা যায়, বিএনপি নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে উৎখাত করে বন্দুকের মুখে, তখন কিন্তু বাংলাদেশে একটি গণতন্ত্রহীনতা শুরু হয় এবং একটি মানে আপনার নির্বাচিত গভর্নমেন্টকে পতন ঘটিয়ে একটা সেনাশাসন শুরু হয় হোসেন মোহাম্মদ এরশাদের। তখন একদিকে যখন বিএনপির দলীয় কোন দলও ছিল কিছুটা, তারপর হচ্ছে দেশে আসলে এই স্বৈরাচার মুক্ত করার জন্য কোনো আসলে কার্যত কোনো নেতা ছিলেন না। এখন বেগম জিয়া কিন্তু স্বেচ্ছায় কিন্তু দলীয় প্রধান হওয়ার জন্য আসেননি, বা ওনার স্বামীর দল উনি এই পদের দাবিদার এরকম কিন্তু করে আসেননি, বরং দেশের মানুষ এবং দলীয় শীর্ষ নেতারাই ওনাকে কিন্তু ফোর্স করে কিন্তু রাজনীতি মাঠে নিয়ে আসেন। এবং এসেও কিন্তু উনি দলীয় প্রধান হন নাই, উনি দলের প্রথম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হন, যদি আমি ভুল না করি, প্রথম সদস্য পর ভাইস প্রেসিডেন্ট হন। তার মানে একটা নেতা যদি উনি চাইলেই তো দলের প্রধান হতে পারতেন, যদি উনি ক্ষমতার লোভী হতেন বা উনি যদি পদ লোভী হতেন। উনি কিন্তু আসলে এই জিনিসটা করেননি। উনি কি করলেন, ডে ওয়ান থেকে শুরু করে একদম হোসেন মোহাম্মদ এরশাদের এই পতন পর্যন্ত, মানে স্বৈরাচার পতন পর্যন্ত উনি রাস্তায় ছিলেন। উনি দুবার অ্যারেস্ট হন, উনি অসংখ্য মানে স্বৈরাচার বিরোধী মিছিলের নেতৃত্ব দেন। তারপর যদি আপনি দেখেন 96 পরে যখন আওয়ামী লীগ মানে 96-তে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে যখন আবার বাংলাদেশকে ইন্ডিয়াপন্থী করে ফেলে বা বাংলাদেশে ভারতের অপতৎপরতা বেড়ে যায়, তখনও কিন্তু আবার অন্য সকল দল কিন্তু আবার বেগম জিয়ার কাছে আসেন আমরা ইন্ডিয়াকে পরাজিত করি। তখনই কিন্তু 4 দলীয় জোট বা এখানে আরও ইসলামিক দলগুলো যারা আছে বেগম জিয়ার কাছে আসেন। বেগম খালেদা জিয়াকে কবর দেয়া হচ্ছে। জি, এখন বেগম খালেদা জিয়া যে জিনিসটা আমি বললাম, দেখেন আবার 2001 সালে আমরা ভারতপন্থীদের পরাজিত করি। আপনি দেখেন এই যে 111-এর সময়টা যদি আপনি বিশ্লেষণ করেন, 111-এর সময় তো অনেক খেলাধুলা চলছে বাংলাদেশের রাজনীতিতে, একটু আপোষকামী হলেই কিন্তু বেগম খালেদা জিয়াও কিন্তু ক্ষমতা জিতে পারতেন। কিন্তু আমরা কি দেখলাম, বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হলো। 111-এর সময় যদি বেগম খালেদা জিয়া যদি 111-এর অপরাধীদের সাথে কোনোভাবে একটু নমনীয় হতেন, আতাত না শুধু একটু নমনীয় হতেন, তাহলে উনি ক্ষমতায় থাকতে পারতেন বা ক্ষমতায় আসতে পারতেন। উনি কিন্তু এই অপরাধীদেরকে অপরাধী হিসাবে সাব্যস্ত করলেন এবং তাদের কাছে কিন্তু ওনার মানে মাথা নোয়ালেন না, আপোষকামী কোনো মনোভাব দেখালেন না। এই যে 111 বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশকে একটা আজকে পর্যন্ত এই যে ধ্বংসের মূল শুরুটা, এটা কিন্তু বেগম জিয়া দেখিয়ে দিলেন যে 111
যারা ঘটিয়েছেন তারা অপরাধী। তো আমাদের এখানে মূল জিনিসটা হচ্ছে আসলে বেগম জিয়া হচ্ছেন আমাদের, যখনই বাংলাদেশের দুর্দিন, বাংলাদেশে গণতন্ত্রহীনতা শুরু হয় বা ভিনদেশি এখানে আগ্রাসন শুরু হয়, তখন তিনি জাতির প্রয়োজনে, জাতি তাকে রাজনৈতিক মুরব্বী হিসাবে ওনার কাছে যায় এবং দ্বারস্থ হয় এবং উনি তখন আমাদেরকে উদ্ধার করেন। আপনি যদি চিন্তা করেন বেগম জিয়াকে যে শেখ হাসিনা যে কারারুদ্ধ করলেন, কারারুদ্ধ করার পর থেকে দেশের মানুষের মনের ভিতরে যে ক্ষোভ, যে ঝড় বইছিল, এটা কিন্তু আপনি ৩৬ জুলাইয়ের মধ্যে কিন্তু উদ্গীরণ হয়েছে। আপনি ৩৬ জুলাইটা কেন হলো? এরকম একজন নেত্রীকে কারাগারে রাখা হচ্ছে, যাকে ঠিকমতো উনি খাইতে পারতেছিলেন না, ওনার গলায় বা আপনার ঘা হয়ে গেছিল, চিকিৎসা পাচ্ছিলেন না। এই জিনিসগুলো মানুষ আসলে নিতে পারে না। সর্বশেষ ওনাকে যে জিনিসটা মানুষ দেখালেন যে ওনার জন্য আসলে উনি জাতির জন্য যা করলেন, জাতিরও আসলে ওনার জন্য তা করা উচিত, এটা আজকের এই জানাজায় প্রমাণ হলো। আপনি দেখেন ওনার জানাজা বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হলো জিয়া রহমানের জানাজার থেকেও আজকের জানাজায় অনেক বেশি মানুষ হয়েছে। আমি জানাজায় নিজে অংশগ্রহণ করেছি। তো এই যে মানে আল্লাহ যাকে সম্মান দেয়, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে অসম্মানিত করা, এটা আজকে প্রমাণিত হলো, আর এটা বেগম জিয়ার মাধ্যমে প্রমাণিত হলো। আমি আজিজ, বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন। ধন্যবাদ আপনাকে। দেখেন, বেগম খালেদা জিয়া এমনই একজন নেত্রী ছিলেন, তিনি একদম ধরতে পারেন গৃহবধূ বা আপনার বলতে পারেন যে গৃহবধূ অথবা ফার্স্ট লেডির থেকে তিনি রাজনীতিবিদ। ফার্স্ট লেডি বলা তার জন্য সমীচীন হবে না, কারণ তিনি গৃহবধূর থেকেই এসছেন। শুরুর থেকেই কিন্তু তিনি আপসহীনভাবে স্বৈরাচার মুক্ত করে, অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেই কিন্তু আপসহীন উপাধি জনগণের কাছ থেকে পেয়েছেন। আপসহীন এত হবে এটা কিন্তু কেউ ভাবে নাই। আপনি চিন্তা করেন 17 বছর এই যে নির্জন কারাগারে তাকে রাখা হয়েছে, সেখানে কি করেছে তা জানে। অনেকে বলে যে তাকে হয়তো অনেক মেডিসিন প্রয়োগ করা হয়েছে, যার জন্য তার শেষ পর্যন্ত লিভার সিরোসিস হয়েছে। এর দায় তো শেখ হাসিনারও আছে। যেমন শেখ হাসিনার ইউটিউবে এখন যদি যান তাহলে দেখবেন এত হাহাকার কেন? সে তো যায় মরে এত হাহাকার কেন? বয়স তার 84 বছর, সে তো এখন মরার সময়ই হয়েছে। এই কথা বলেন, এই নিষ্ঠুরতা। এবং আপনি চিন্তা করেন, এটা আপনি ইউটিউবে দেখেন, আপনি এর চেয়েও নির্মম কথা শুনবেন। তো আমার কথা হলো, বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে ধৈর্য, সহ্য এবং মমতা, তিনটা জিনিস কিন্তু মারাত্মক ছিল। দেখেন, কাউকে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী বা কাউকে তিনি কটু কথা বলেন নাই, কখনো বলেন নাই, কোনো আক্রমণ করেন নাই। তিনি সবসময় হয়তো প্রশ্ন উত্তর দিয়েছেন, তিনি শোনেন কিন্তু বলেন কম। এটা ছিল তার একদম, যে কথা বলতো সে পুরো কথা তার বলতে পারতো। তিনি কিন্তু তার ঐশ্বরিক ক্ষমতা ছিল। ধরেন 3 জনের সাথে কথা বলতেছে, কথা তিনি শুনলেন, তারপর ঠিক যেটা প্রয়োজন দেশ জাতির জন্য ঠিক সেটাই পিক আপ করতো এবং সেটাতে তিনি অনড় থাকতেন। তা আমি যেটা বলবো যে এই যে ধরেন এত ধৈর্য, আপনার 1/11-এর সময় যেমন শিশির বলেছে, এটা সত্য। তিনি যদি ওই 1/11 তার কাছেই আলোচনা করেছে আগে, যে তিনি যদি আসলে আপোস করতেন তাহলে তিনিই সরকারে থাকতেন, শেখ হাসিনা আসতো না। যাই হোক, তিনি, কারণ তার চরিত্র আপোসহীন, তিনি অন্যায়ের কাছে আপোস করবেন না। আপনি চিন্তা করেন, সেই জেলখানায় রাখা হয়েছে নির্জন পুরান ঢাকায়, তারপর থেকে এই যে তিনি চাইলেই কিন্তু বিদেশি চিকিৎসার জন্য যেতে পারতেন। সরকার থেকে বলা হয়েছে, শেখ হাসিনাও বারবার বলছে যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে যেতে হবে, অথবা তিনি ইত্যাদি, কিন্তু তিনি কখনো ক্ষমা চান নাই এবং শেষ পর্যন্ত জীবন দিয়ে গেল, তবুও তিনি কোথাও অন্যায়ের কাছে আপোস করেন নাই। কিন্তু ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, আপনি দেখেন ওই যে শেখ হাসিনা তো এখনও ইউটিউবে পাবেন, মরে এখন এত হাহাকার কেন? বয়স তো 84 বছর, এখন তো মরতেই হবে তাকে। আপনি দেখেন তার আগে সে দেশ ছাড়া হয়েছে। আপনি আজকে যে আপনার জানাজা হলো এবং সারা পৃথিবীর আপনি বলেন যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে সব দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান আপনার এই ওনার ব্যাপারে শোক প্রকাশ করেছে এবং 6টা দেশের প্রতিনিধি, পররাষ্ট্রমন্ত্রী এই জানাজায় অংশগ্রহণ করেছে। এবং এই জানাজা এমন হয়েছে যে মানিক মিয়া এভিনিউতে
ঐতিহাসিক, আর এই বাংলাদেশে এত বড় জানাজা হয় নাই। এবং শুধু মানিক মিয়া না, চারপাশে শুরু করে এই যে আপনার অফিস পর্যন্ত, এখান পর্যন্ত গাড়ি ঘোড়ায় ভর্তি, মানুষজনে ভর্তি। সুতরাং এত সম্মান পাওয়া, তার একমাত্র কথা হলো তাকে নির্যাতন, অযৌক্তিকভাবে নির্যাতন করেছে। তাকে আপনি দেখেন একদম সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় এতিমের টাকা মেরে রেখেছে, বারবার বলতো, বলেন আপনি, কেউ বিশ্বাস করে না। 2,10,000 টাকার মতো টাকা আপনার কুয়েতের আমির, তবুও আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ের যে পররাষ্ট্র মন্ত্রী ছিলেন মুস্তাফিজুর রহমান, তার মাধ্যমে আসছে। বেগম খালেদা যেটা ছোঁয় নাই, দেখে নাই, স্বাক্ষর করে নাই, কিচ্ছু করে নাই। এবং এইটা 2টা এতিমখানায় বরাদ্দও দেওয়া হয়েছে। অথচ তিনি যেহেতু প্রধানমন্ত্রী আছেন, টাকা এই খাত থেকে ও খাত থেকে 2 ভাগ হয়েছে, বাস উনি দুর্নীতি করেছেন। ধন্যবাদ আপনাকে আব্দুল হাই শিকদার। বেগম খালেদা জিয়ার ব্যক্তি জীবন, রাজনৈতিক জীবন এবং প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় জীবন, এর আগেও আছে রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে রাষ্ট্রীয় জীবন, কেমন দেখলেন? আপনি দেখেন রাষ্ট্রপতির স্ত্রী যখন তিনি ছিলেন, আপনি দেখেন যে সৌজন্যতা, ভদ্রতা, সীমা মেনটেন করা, এগুলো সব ক্ষেত্রে তিনি ছিলেন একেবারেই অনন্য। ওভার অ্যাক্ট করা, নিজেকে এক্সপোজ করা, এগুলো কোনোটার মধ্যে বেগম জিয়া ছিলেন না। বেগম জিয়ার নেপথ্য থেকে তার রাষ্ট্রপতি স্বামীকে যতটা সহযোগিতা করার দরকার সেটা তিনি করেছেন। এবং তিনি দেখেন, তার কথা একটা সাক্ষাৎকার আছে যে আমরা খুব সিম্পল খাদ্য খেতাম, খুব সিম্পল পোশাক পরিচ্ছদ করতাম, কারণ ও রাষ্ট্রপতি হিসেবে যে বেতনের টাকাটা পেত, খালি এই বেতনের টাকার বাইরে আমাদের আর কোনো উপার্জন ছিল না। এবং এই টাকার আবার একটা অংশ উনি ইনকাম ট্যাক্সে দিয়ে দিতেন, যাতে ফ্রি এবং ফ্রেশ থাকে জিনিসটা। তো এই যে সিম্পলিসিটি, এই সিম্পলিসিটি তার সারা জীবন ছিল। এবং সততা, যেটা আজিজ ভাই বললেন যে সংযম, আপনার সংহতি বোধ, এগুলো তাকে একেবারে মহিমান্বিত করেছে। আরেকটা জিনিস যে বাংলাদেশের মানুষ 72 সাল থেকে শুরু করে একেবারে ওনার সময় পর্যন্ত বাংলাদেশের মানুষ বারবার স্বপ্নভঙ্গের শিকার হয়েছে। যেমন এবার জুলাইয়ে দেখেন যে ছেলেরা যে কারণে প্রাণ দিল, বাচ্চারা, সেই জায়গাটা কি বাংলাদেশ দাঁড়ায় আছে এখন? বাংলাদেশ তো ওখানে নাই আর। তাহলে এই বাচ্চাগুলো, এই অসহায় বাচ্চাগুলো কী জন্য প্রাণ দিতে গেছিল? তারা একটা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে আপনার সামনে এনে দাঁড় করায় দিল। আমরা বুড়োরা সেটাকে নাড়াচাড়া করতে যেয়ে এটারে একটা ভজঘট কাণ্ড বাঁধিয়ে ফেলেছি এখন, তাই না? বেগম জিয়া যদি আজকে সুস্থ থাকতেন, আমি মনে করি যে এটা কখনই হতো না। তিনি তো সত্যি সত্যি জাতির অভিভাবক হয়ে উঠেছিলেন, সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। কেমনে? আপনি দেখেন যে আমাদের আলেম ওলামারা নারী নেতৃত্বের বিরোধিতা করে, কিন্তু আপনি খেয়াল করেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের দল এবং অন্যান্য ইসলামী দল সহ ইনক্লুডিং জামাত, তারা সবাই কিন্তু তার নেতৃত্ব মেনে নেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধা করে নেই। তাদের আইডিওলজি হলো, আদর্শ হলো যে নারী নেতৃত্ব মানি না, কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্ব মানতে তাদের কোনো সমস্যা হয়নি। এতটাই ব্যক্তিত্ব সম্পন্ন মহিষী ছিলেন এই নারী, সবাইকে নিয়ে সংসার করার ক্ষমতা তার ছিল। ওই যে বললাম যে রাষ্ট্রটাকে তিনি নিজের পরিবার মনে করতেন, ফলে পরিবার হওয়ার ফলে প্রত্যেকের প্রতি তার মমতা ছিল। ওই স্বপ্নভঙ্গের যে দাহ বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে সহ্য করেছে, এই স্বপ্নভঙ্গের দাহগুলোকে তিনি অপসারণ করতে চেয়েছিলেন, যে সত্যিকারের স্বপ্ন দেখিয়েছিলেন জাতিকে। যেমন ধরেন স্বৈর শাসন, স্বৈর শাসনকে তিনি একমাত্র নেত্রী যিনি না বলেছেন তো নাই বলেছেন, এখান থেকে তাকে সরানো যায়নি। তারপরে সংসদীয় গণতন্ত্র, তার যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেই ম্যানিফেস্টোর মধ্যে সংসদীয় গণতন্ত্র ছিল না। তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করবেন এটাই সবাই ধরে নিয়েছিল, কিন্তু বৃহত্তর স্বার্থে সকল রাজনৈতিক দলকে আপনার অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য, সবাইকে একটা হ্যাপি মুডে রাখার জন্য, 90-এর গণবিস্ফোরণের এই স্পিরিটটা ভাগাভাগি করে নেওয়ার জন্য তিনি কিন্তু সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করলেন। এটা দরকার ছিল না, কিন্তু তিনি করলেন, ঔদার্য। তারপরে ধরেন আপনার নারী শিক্ষা, বাংলাদেশে নারী শিক্ষার যে আজকে যে অগ্রগতি, নারী জাগরণ যেটা ঘটেছে, সেটার পুরোটাই বেগম জিয়ার হাত দিয়ে। তিনি উপবৃত্তি প্রথা চালু করেছিলেন, যে মেয়েটি স্কুলে গেলেই সে উপবৃত্তি পাবে, তার 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া ফ্রি, পরে ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া ফ্রি, এবং স্কুলে গেলে উপবৃত্তি। তাকে একটা সাক্ষাৎকার নিয়েছিলেন, তাকে জিজ্ঞেস করেছিলেন আপনার আইডলকে। হ্যাঁ, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম একবার, যে এটা অনেক আগের কথা আর কি, আমি বলছিলাম যে ম্যাডাম
আমরা তো সবাইকে মায়ের মতো জানতাম, মানে তার কাছে গেলে সত্যি সত্যি আমরা যেখানে ইয়ে আছে, আমাদের আজিজ ভাই আছে, তিনি জানেন যে আমরা তাকে মায়ের মতোই দেখেছি। তাহলে বলছি, ম্যাডাম আপনি আপনার জীবনে আইডল কি, আপনার কাকে আপনি আদর্শ মডেল মনে করেন, আপনার আদর্শ? আমরা তাকাই আছি সবাই, অবাক করে দিয়ে তিনি বললেন বেগম রোকেয়া। আমার কাছে তাজ্জব লেগেছিল যে তিনি হয়তো রাজনৈতিক অঙ্গনের কথা বলবেন, তিনি স্বাভাবিক কারণে তিনি শহীদ জিয়ার কথা বলবেন, কিন্তু রাজনীতির কথা বলে তিনি ব্যক্তি জীবনে তার লাইন অফ অ্যাকশন, তার ফিলোসফি, তার চিন্তা, এই পুরো ব্যাপারটাকে তিনি বেগম রোকেয়াকে তিনি কিন্তু আইডল মনে করতেন। এবং বেগম রোকেয়া পদক প্রবর্তন করা এটা তার কাজ, তিনি করে গেছেন। তারপরে আপনার এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তার কাজ, তার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটা বেগম জিয়ার কাজ। তারপরে আপনার ধরেন এই যে অ্যাসিড সন্ত্রাসে বাংলাদেশ জর্জরিত হয়ে গেছিল, একদম নির্মূল করে দিয়েছিলেন তিনি অ্যাসিড সন্ত্রাস। তারপরে আপনার এই যে সমুদ্র বারবার বন সুন্দরবন মিলিয়ে বন সমুদ্রের বেল্টে উনি বললেন যে এই গাছপালা যদি বেশি করে লাগানো যায় তাহলে ঝড়ের ঝাপটাগুলো আমাদের গায়ে তত লাগবে না। এই ঝড়ের ঝাপটা লাগানোর বিরুদ্ধে, ঝড়ের ঝাপটার প্রতিরোধ করার জন্য তিনি গ্রিন বেল্ট কর্মসূচি নিলেন। এইটা ছিল বাংলাদেশের জন্য অভিনব, যে 1 মাইল উপকূল থেকে 1 মাইল এরিয়া পর্যন্ত একটা সবুজ বেষ্টনী থাকবে। এই সবুজ বেষ্টনী থাকলে সমুদ্র এসে আমাদেরকে জনজীবনে আঘাত করতে পারবে না। তারপরে আপনার শিল্পের উন্নয়ন, পোলট্রি, ডেইরি, ফিশারি এবং এগ্রিকালচার, 4টা ক্ষেত্রে বেগম জিয়ার আমলে 91-96 সময় অভাবনীয় উন্নয়ন হয়েছিল। এবং সেই সময় আপনার ইসের পত্রিকা, আপনার টাইম ম্যাগাজিন তাকে একবার বলেছিল যে খালেদা জিয়া যেমনি ব্যক্তিত্ব সম্পন্ন তেমনি তার আছে অভাবনীয় কিছু করার ক্ষমতা। টাইমের বক্তব্য এটা। তারপরে বলছে বাংলাদেশি সমাজে খোলা বাজার অর্থনীতি চালু করা এবং ইসলামের উদার নীতি বাস্তবায়নের অঙ্গীকার তার প্রতি জনগণকে আকৃষ্ট করেছিল। জয়নাল আবদিন শিশির, বেগম খালেদা জিয়াকে এই প্রজন্ম কেমন দেখছে, বা বেগম খালেদা জিয়ার যে শূন্যতা হলো, এই শূন্যতা পূরণ কিভাবে হবে বা কী করবে? আসলে আপনার এই কথার মধ্যে দিয়ে আসলে আমরা খুব করে চাইছিলাম যে আসলে বেগম জিয়া আমাদের অন্ততপক্ষে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটা পর্যন্ত উনি আল্লাহ ওনাকে নেক হায়াত দাস করুক। আল্লাহ পাক হয়তো আমাদের কথা রাখেন নাই, ওনার পরিকল্পনা উনি ওনার মতো করে নিয়েছেন। যদি উনি থাকতেন তাহলে আমরা একজন রাজনৈতিক অভিভাবক আমরা পেতাম। আসলে বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা দলের একজন নেতা আছে, কিন্তু সার্বজনীন কিন্তু আমাদের কোনো রাজনৈতিক মুরব্বী কিন্তু আসলে এখনও এদেশে গড়ে ওঠে নাই, বা সকল দল একটা লোকের প্রতি আস্থা রাখতে পারে এই ধরনের কিন্তু আমাদের এই জায়গায় নেতৃত্ব গড়ে ওঠে নাই। বেগম জিয়ার মধ্যে যেটা ছিল, যে শিকদার ভাই বলতেছিলেন যে বেগম জিয়া যদি সুস্থ থাকতেন তাহলে এই যে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, প্রতিশ্রুতি সেগুলো অনেক বেশি বাস্তবায়ন হতেন। আমি এই কথার সাথে সম্পূর্ণ একমত। আমি অফ দ্য রেকর্ডে বলি, বিএনপির এবং উপদেষ্টা পরিষদের কয়েকজন সাথে কথা হলো, তারা বেগম জিয়ার সাথে দেখা করার পরে উনি উপদেষ্টা পরিষদের এক লোককে বললেন, ওই ঐক্যমত কমিশনের উনি বললো যে তোমরা আমার দলের সিনিয়র নেতাদের কথা শুনবা না, তোমরা প্রয়োজনীয় সংস্কারটুকু করে ফেলো, দেশ ভালো চলবে, এত তাড়াহুড়া করিও না, সংস্কারটুকু করে ফেলো। উনি কিন্তু মানে দলের সিনিয়র কিছু নেতাদের সংস্কার মানে একটু কম করে তাড়াহুড়া করে ইলেকশন যেতে চাচ্ছিলেন, ওই সময় কিন্তু ওটা একদম মানে ফার্স্ট আওয়ার উনি কিন্তু ওটা বুঝলেন, বোঝার পরে উনি অভয় দিলেন যে আমি আসি, তোমরা সংস্কারটুকু করে ফেলো। ইভেন আমাদের যে জাতীয় নাগরিক পার্টি নেতাদেরকেও একই কথা বললেন যে তোমরা সংস্কারের পক্ষে যেভাবে আসো এটা খুব সুন্দর, এটা ভালো, এগুলো আমি দেখছি, এগুলো তোমাদের প্রস্তাবগুলো ভালো। এই যে উনি যদি সুস্থ থাকতেন তাহলে স্টিয়ারিংটা ওনার হাতে থাকতেন, তাহলে আমরা অনেক বেশি উপকৃত হতাম। বরং ওনাকে আল্লাহ নিয়ে যাওয়াতে বা উনি যদি এই সময়টুকু অসুস্থ থাকার কারণে আমরা অনেক বেশি মানে বঞ্চিত হলাম ওনার থেকে, মানে ওনার রাজনৈতিক প্রজ্ঞা থেকে, কন্ট্রিবিউশন থেকে। আর আসলে ওনাকে যদি আপনি যদি মূল্যায়ন করেন, জিয়াউর রহমান সাহেব কিন্তু বিএনপি গঠন করেছেন, তৎকালীন উনি ক্ষমতাসীন ছিলেন, সেনাপ্রধান ছিলেন, বহু দুধের মাছি কিন্তু বিএনপিতে জড়ো হয়েছে। কিন্তু যখনই বিএনপি জিয়াউর রহমান মারা যায়, বিএনপি ক্ষমতা হারায়, সাত্তারকে উৎখাত করে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসে, তখন কিন্তু বিএনপি বড় ধরনের বিপদে পড়ে এবং দুধের মাছি কিছু কিছু কিন্তু সরে কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদের দলে যোগ দেয়।
তখন কিন্তু আসলে এই যে বিএনপি নামক যে দলটাকে যে আসলে গঠন একদম স্বতঃস্ফূর্ত একটা রাজনৈতিক দল গঠন, এটা কিন্তু বেগম জিয়ার হাত ধরে হয়েছে। ক্ষমতায় থাকা অবস্থায় জিয়া রহমান অনেককে ফিল্টারিং করতে পারেন নাই, কিন্তু বেগম জিয়া যে রাস্তায় থেকে যে একটা দল গঠন করে নিয়ে আসা, এটা মূলত হচ্ছে এই হোসেন মোহাম্মদ এরশাদের সময় হয়েছে। তো আসলে বিএনপির যে বিটটা, আমি যদি ভুল না করি, একটা রাজনৈতিক দলের যে চরিত্র, এটা কিন্তু বেগম জিয়ার হাতে একদম মানে পরিস্ফুটিত হয়েছে। এবং এটা নিঃসন্দেহে যদি এটা ধরেন আপনার বেগম জিয়া রাস্তায় না থাকতেন বা আন্দোলনের মুখী না হতেন, তাহলে কিন্তু বিএনপি এত বড় দল তখন হয় না। অনেকে বলছিলেন যে সেনাপ্রধানের দল জিয়াউর রহমানের দল, সেনাপ্রধান মরে গেছে, মেরে ফেলা হয়েছে, এই দল এগুলো আর থাকবে না, এগুলো অনেকে মনে করে কিংস পার্টি মনে করতে পারে, বা পৃথিবীর বিভিন্ন দেশে সেনাপ্রধানের দল বেশি দিন সাস্টেন করে না। এটা ক্ষমতা ওনার সেনাপ্রধানদের পতনের পরে এই দলগুলো বেশিরভাগই বিলুপ্ত হয়ে যায়, ছোট দলে পরিণত হয়। অন্য দেশে একই কারবারই। কিন্তু এই জায়গায় একটা বড় ধরনের একটা মানে চমৎকার বিরল একটা ঘটনা ঘটলো, যে সেনাপ্রধানের দল কিন্তু এমন একজন লোক নেতৃত্ব দিচ্ছেন যার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, কিন্তু এই দলটাকে উনি আবার জনপ্রিয় করে নিয়ে আসলেন এবং পৃথিবীর সমস্ত সমীকরণ উল্টিয়ে দিয়ে উনি কিন্তু 91-তে সরকার গঠন করে ফেললেন। আপনার এখানে একটা জিনিস মনে করাই দিই, 91 নির্বাচনের আগে ইন্ডিয়া কয়েকটা সার্ভে করে, আওয়ামী লীগ কয়েকটা সার্ভে করে, তারা সারা পৃথিবীর বিভিন্ন দূতাবাসগুলোতে বলে দিয়ে আসে যে আওয়ামী লীগ সরকার গঠন করতেছে। এবং ইন্টারন্যাশনাল সাংবাদিক, আমি যদি বললে করি, ইন্টারন্যাশনাল সাংবাদিকেরা তখন ঢাকায় নির্বাচনের যে নিউজ কভার করার জন্য আয়সা শুধু আওয়ামী লীগ অফিসে বেশি বেশি যায়, বিএনপি অফিসে নাকি তেমন একটা যাওয়া হচ্ছিল না বা গেলেও কম যাচ্ছিল। মানে এটা হচ্ছে ইন্ডিয়া এভাবে মনে করছিল যে 91-তে বিএনপি ক্ষমতায় আসে। কিন্তু এই খালেদা জিয়ার এই যে নীরব বিপ্লব, ভোট বিপ্লবটা সবাইকে একদম মানে আপনার অবাক করে দেয় বিএনপি সরকার গঠন করে। ধন্যবাদ আপনাকে। এম এ আজিজ, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে 91, 96, 2001 এবং তারপরে 96-তে তিনি বিরোধী দলেও ছিলেন, বিরোধী দলীয় নেতা হিসেবে এবং প্রধানমন্ত্রী হিসেবে তার কাজ মূল্যায়ন করবেন। না, দেখেন, যেটা শিশির বলল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দল গঠন করেছে। দলটা সেই পর্যায়ে আর গণতন্ত্র আপনার যদি বলি 15ই আগস্টের পরে যে পরিবর্তিত অবস্থা আপনার 7ই নভেম্বর পর্যন্ত, এই মুহূর্তে প্রায় 5 থেকে 6 বার মেজর জিয়া তখন ছিল মেজর জেনারেল, তিনি কিন্তু নিহত হওয়ার সুযোগ হতে পারতেন, কিন্তু তিনি ভুল করেন নাই। তিনি কিন্তু ঠিকই সরকারের শীর্ষে পৌঁছেছে এবং গণতন্ত্র কিন্তু সব দলকে তিনি ওপেন করে দিয়েছে। তো গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং দলটাকে আপনার তিনি এই বিএনপিকে গঠন করেছে। এবং বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দলটাকে একদম বড় করে ফেলছে তার নার্সিংয়ে। এটা হলো তার মূলত আপোষহীনতা। ধরেন 91-এর প্রশ্ন আসছে, 91-এর যত জরিপ হয়েছে কেউ কোনো একটা ব্যক্তি ধারণা করে নাই যে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু দেখা গেল জনগণ ভুল করে না। জনগণ কিন্তু আমরা না চিনলেও জনগণ কিন্তু বেগম খালেদা জিয়াকে ঠিকই চিনেছে, তারা ভোট দিয়েছে এবং নীরব বিপ্লবে ভোট দিয়ে বিএনপি সরকার গঠন করেছে। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে বিএনপি এখন ধরেন একটা মধ্যপন্থা দল, এই দল তো থাকতে হবে। আমরা তো অন্ধকার যুগে প্রবেশ করব না। আপনি চিন্তা করেন তো, ধরেন জামাত ইসলাম, তার নেতৃত্বে একটা জোট হয়েছে, বিএনপির নেতৃত্বে একটা গ্রুপ হয়েছে। এখন ধরেন একটা বিএনপি মধ্যপন্থা দল এবং তারা এখানে যে কেউ এখানে আশ্রয় নিতে পারে, কিন্তু ইসলামিক দল জামাত ইসলামের নেতৃত্বে যে ইসলামিক দলগুলো হয়েছে, এখানে অন্ধকার যুগে প্রবেশ করার জন্য অনেকেই যাবে না। যেমন ধরেন আপনি বলেন যে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে কোনো শিবির ছিল না। হ্যাঁ, ধরেন এই ফেসিবাদ যদি শেখ হাসিনা বিদায় না দিত, তাহলে কি আপনি শিবির ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পারতেন না। অর্থাৎ তারা ছাত্রলীগ হয়েই থাকতো, হেলমেট বাহিনী হয়েই থাকতো। অর্থাৎ ফেসিবাদের বিদায়ের সাথে আপনার ওই ছাত্র শিবির বেরিয়ে আসছে। তেমনি ধরেন বিএনপির সাথে কিন্তু জামাত বহুদিন ছিল 20 দলের ভিতরে। আওয়ামী লীগের সাথে সামান্য ঘষা মাজা করছে, তারপরেও দেখেন ওর ভিতরে ঢুকছে। বিএনপির ভিতরেও ধরেন অনেক গুপ্ত জামাত আছে। এগুলো কিন্তু চ্যালেঞ্জ। এখন মধ্যপন্থার দল যদি আপনি প্রকৃতপক্ষে করতে চান, তাহলে কিন্তু এগুলো স্ক্রিন আউট করা তো মহা ডিফিকাল্ট। এখন তারেক রহমান দায়িত্ব নিচ্ছেন পার্টিতে, তিনি প্রকৃত মধ্যপন্থা একটা দল তৈরি করতে হলে
পুরোপুরিভাবে একটা জাতীয়বাদী চরিত্রের আপনার নেতাকর্মী দরকার। সেখানে তো আপনার খুব কঠিন, কারণ জামাতের কর্মীরা, শিবির ধরেন জামাত সব জায়গায় অনুপ্রবেশ করে আছে, সব দলের ভিতরে আছে। আওয়ামী লীগ আমরা ভাবতে নাই, সেখানেও ছিল, দেখেন প্রমাণ। এই জন্য বলছি যে অনেকগুলো চ্যালেঞ্জের ভিতরে বিএনপিকে একটা মধ্যপন্থায় রাখার জন্য এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ স্পেলে চলেছি। আব্দুল হাই শিকদার, এম এ আজিজ যে কথাটি বললেন, এখন তো বিএনপির চেয়ারপারসন নাই, ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তিনি যখন দলে যুক্ত হয়েছিলেন, তারপরে সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছিলেন। লন্ডন থেকে তিনি নির্বাসিত জীবন পার করেছেন 17 বছর। এর মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। বিএনপির সামনের পথ চলা, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন এবং বিএনপিকে খালেদা জিয়া ছাড়া পুনর্গঠন, বাংলাদেশের নেতৃত্ব যদি তারা দিতে চায় তাহলে কী করতে হবে? এইখানে আমি আপনাকে শ্রীলঙ্কার একজন সাংবাদিকের উদ্ধৃতি দেব। শ্রীলঙ্কার সাংবাদিকের সাথে দেখা হয়েছিল আমার কলম্বোতে। তো তারা বাইদি ভাই একটা টেবিল টকে আর কি, তিনি বলছে তোমরা তো মনে হয় বিএনপির ফলোয়ার। আমরা বলি যে হ্যাঁ, আমরা দেশ দুটা ভাগে ভাগ, আমরা ধরো বিএনপি ফলোয়ার। আমরা আরেকটা তোমাদের বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে প্রধান পার্থক্য জানো? আমি বলি কি, তোমার চোখে কি? সে বলছে যে বিএনপিতে উত্তরাধিকারের কোনো সংকট নাই। সিরিজ জিয়াউর রহমান, খালেদা জিয়া, তোমাদের পরবর্তী লিডার রেডি হয়ে গেছে তারেক রহমান। আওয়ামী লীগের এই সমস্যা, আওয়ামী লীগের হাসিনার পরে আওয়ামী লীগ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কারণ হলো আওয়ামী লীগের লিডারশিপ নাই। তো এই একটা হলো 1 নম্বর কথা। এই কথাটাকে গুরুত্ব দেন, বলো যে তারেক রহমান যে এই দলটাকে সুচারুরূপে চালাতে পারবেন, তার প্রমাণ হলো যে তিনি এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শেষ 10 বছর তিনি তো দল চালিয়েছেন, তিনি তো দলটাকে চালিয়েছেন। আসলে লন্ডনে বসে সেই 10,000 মাইল দূরের থেকে বসে তিনি যেভাবে দলকে ধরে রেখেছেন, হাসিনা তো শত শত উদ্যোগ নিচ্ছে বিএনপিকে ভেঙে টুকরা টুকরা করে দেবে, একটাও তিনি সফল হতে যান নাই। এবং হাসিনা তার বিরুদ্ধে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এহেন কোনো কুৎসিত শব্দ নাই, জঘন্য প্রতিহিংসা পরায়ণ এবং একেবারে শিষ্টাচার বর্জিত অভদ্র অসভ্য শব্দ ব্যবহার করেছেন। কিন্তু বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমান কখনো শুনেছেন যে এদের সম্পর্কে, হাসিনা সম্পর্কে কখনো একটা কটু কথা বলেছে? শেখ মুজিব সম্পর্কে তো জীবনেও এরা এই পরিবারটা কখনো খারাপ কথা বলে না, কারণ তারা মনে করে যে শেখ মুজিব ইতিহাসের একজন ভূমিকা পালন করেছে, অত্যন্ত উজ্জ্বল ভূমিকা পালন করেছেন। 60-এর দশকে শেখ মুজিবের ব্যাপারে তো কারো কোনো দ্বিমত নাই, কিন্তু শাসক শেখ মুজিব তো সর্বনাশ করেছে নিজের, কিন্তু তারপরেও ওই রেসপেক্টটা তারা রেখেছে। অর্থাৎ শিষ্টাচার, ভদ্রতা, সভ্যতা, নম্রতা, বিচক্ষণতা, দূরদর্শিতা ইত্যাদি যা যা বেগম জিয়ার মধ্যে ছিল সবগুলি তারেক রহমানের মধ্যে আছে এবং আরো ভালো ফর্মে আছে, মানে আরো ডেভেলপ ফর্মে। তার কারণ হলো যে আজকে যে জানাজাতে তিনি যে ছোট্ট 30 সেকেন্ডও বোধহয় বলে নেই, আপনি ভাবতে পারেন এর কয় সংযম। সিম্পল কথা বললেন যে আমার মা যদি আপনাদের কারো কাছে কোনো টাকা পয়সা পাওনা পেয়ে থাকেন তার কাছে আপনারা আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ পরিশোধ করে দেবো। আরেকটা কথা, আমার মা যদি জ্ঞাতে হোক অজ্ঞাতে হোক কাউকে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন আপনারা আমার মাকে ক্ষমা করে দেবেন। এই আপনি এর মধ্যে আপনি কি মেসেজ পাচ্ছেন? মেসেজ পাচ্ছেন যে মানুষটার পরিমিতি বোধ, সংযম, রাষ্ট্রনায়কোচিত ব্যবহার, রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপ সবগুলোই তো মানে রিমার্কেবল। আপনার 30-300 ফিটে যে ভাষণটা তিনি দিলেন, একটা বারের জন্য কোনো অশালীন শব্দ, কোনো আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছে? একবারের জন্য না। কি বলছে? আমাদের জনগণের জন্য নিরাপদ জীবন দরকার, আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, দেশকে গড়তে হবে, দেশকে সামনে নিয়ে যেতে হবে এবং সেখানে সবার অংশগ্রহণ দরকার। সবাইকে নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। আবার দেখেন 5ই আগস্টের পরে প্রথম যে জনসভাটা বিএনপি করলো নয়াপল্টনে, সেই জনসভায় দেশনেত্রী যে ভাষণ দিয়েছিল একই কথা, কিন্তু দেখেন তিনি সেখানে কি বলছেন, আরে এতগুলো বছর তার জীবনটাকে বরবাদ করেছে, তাকে স্লো পয়জনিং করেছে বলে অভিযোগ আছে, তাকে একটা নির্জন কারাগার, একটা হরর হাউস, এত বড় বিশাল একটা জেলখানা, সেখানে 2টা মাত্র মানুষ, বেগম খালেদা জিয়া আর তার ফাতেমা কাজের মেয়েটা, এছাড়া ওখানে আর কেউ নেই। এরকম একটা বাড়িতে রেখে একটা বয়স্ক মানুষকে, অসুস্থ মানুষ, তাকে দিনের পর দিন মেন্টাল টর্চার করে চিকিৎসাহীন অবস্থায় ফেলে রেখে
যে বর্বরতার পরিচয় দিয়েছে হাসিনা, তার বিরুদ্ধে কি কোনো প্রতিহিংসামূলক বা প্রতিশোধমূলক কোনো শব্দ বেগম যে ব্যবহার করেছিলেন? করেন নাই। ঠিক তারেক রহমানও তাই। আপনাকে আমার ধন্যবাদ। আমরা বক্তব্য শেষ হলো যে করব। বাংলাদেশের রাজনীতিতে পরিমিতি বোধ থাকতে হবে, বাংলাদেশের রাজনীতিতে দেশটাকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, কনস্ট্রাকটিভ অর্থাৎ গঠনমূলক কর্মকাণ্ডের ভেতর দিয়ে, উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভেতর দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাকে ধন্যবাদ। জয়নাল আবদিন শিশির, একটা নির্বাচন দ্বার প্রান্তে, বিএনপির নেতৃত্বাধীন একটি জোট আছে, জামায়াত ইসলামের নেতৃত্বাধীন একটি জোট আছে, বড় দুটি রাজনৈতিক জোট। আপনার দল একটি রাজনৈতিক জোটের সাথে সম্পৃক্ত, তারেক রহমানের নেতৃত্বে একটি রাজনৈতিক জোট, এবং জাতীয় পার্টিও নির্বাচন করছে। এই নির্বাচনকে মূল্যায়ন করছেন কিভাবে? প্রথমত বলি হচ্ছে বেগম খালেদা জিয়া বিহীন বিএনপি নিয়ে আমি যথেষ্ট ভয়ে আছি, মোটামুটি ভালোই ভয়ে আছি। আপনি দেখেন 2014 সালের 5 জানুয়ারির যে বিনা ভোটের ইলেকশন, ওই ইলেকশনের আগে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কিন্তু বাংলাদেশে এসেছিলেন এই শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে এই ফেসিবাদকে দীর্ঘায়িত করার জন্য। বেগম জিয়া কিন্তু সেটাকে ধরতে পেরেছিলেন এবং তিনি প্রণব মুখার্জির সাথে সাক্ষাৎ করেননি। উনি দেশবাসীকে বুঝিয়ে দিলেন যে এখানে বিদেশি শত্রুরা এখানে আমাদের দেশ দখল করে নিয়েছে। এবং কেউ কেউ এমনও বলছে যে আওয়ামী লীগ, ভারত এবং আওয়ামী লীগের যে পুরাতন এস্টাবলিশমেন্ট, যেটা হচ্ছে 111 থেকে শুরু করে এখনও রয়েছে বিভিন্ন প্রশাসনের বাহিনীতে বা আমাদের যে 3 বাহিনীতে, এই পুরাতন এস্টাবলিশমেন্ট আর বিএনপি এখন একসাথে হয়েছে। আজিজ, আমাদেরকে শেষ করতে হবে। শিশির সাহেবের কথার উপলক্ষে বলছি, তার প্রেক্ষিতে বলছি। ধরেন তারেক রহমান এখন ম্যাডাম নাই, তার বাবাও নাই, তার আদর্শ হচ্ছে তার বাবা এবং তার মা এবং একটি লোক। আমি 10 দিন আমার পরিবার নিয়ে লন্ডনে ছিলাম, আমার মনোজগতের যে পরিবর্তন ঘটে গেছে। আমি তারেক রহমানকে দেখি বিলাতি বাংলাদেশি, কারণ 17 বছর ওখানে থেকেছে, 5 বছর চিকিৎসা নিয়েছে, তাকে মাজা ভেঙে বিদেশে পার করা হয়েছে। এই 12টা বছর যে লোক ওখানে থেকেছে, আমরা ঠিক ব্রিটেনের গণতন্ত্রে আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেমে বিশ্বাস করি এখনো। তো তার যে সে আলো বাতাসে যে প্রশিক্ষিত হয়েছে, হ্যাঁ, ওখানে উত্থান পতন ছিল, ব্রিক্স ছিল, অমক ছিল, কিন্তু ওখানের যে আবহাওয়া, ওখানের যে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, উনি ওটাতে ট্রেনিং প্রাপ্ত। তিনি এখন দেশে এসে এই সরকারের বড় পার্টির একটা হাল ধরেছেন। আমার ধারণা উনি রাতারাতি ওটা ভুলে যাবেন না। এখন উনি তো হুট করে আসে আফগানিস্তানমুখী হবেন না। উনি অবশ্যই তার বাবা এবং তার মায়ের আদর্শতে বাংলাদেশপন্থী থাকবেন, তবে তার ট্রেনিংটা হলো বিলেতি। সুতরাং আমার বিশ্বাস তিনি সময় লাগবে। দেশ তো একটা বিশৃঙ্খল অবস্থা। আমি বলবো একমাত্র প্রবাসী আয় ছাড়া, বিনিয়োগ নাই বলে প্রবাসী আয় বেড়েছে, তাছাড়া তো সব সেক্টর ধ্বংস। আপনি দেখেন বিশ্বব্যাংক প্রকাশ করেছে আগামী বছরের জিডিপি গ্রোথ হবে 3.5%, অর্থাৎ দেশে দুর্ভিক্ষ হবে। এই সময় তারেক রহমান যতই বলুক না কেন, 17 বছরে 111 সহ কত গুম খুন কত কিছু ঘটছে, বিএনপির একটা সদস্য কিন্তু অন্য দলে যায় নাই। সুতরাং তারা ভোটের সময় ঠিকই ভোট দেবে এবং বিএনপির যে কয়েকটা ভোট, এই কয়েকটা ভোট পাইলেই বিএনপি জিতবে। ধন্যবাদ এম এ আজিজ। আমি কিছু বলতে পারি? আপনি বলবেন। আচ্ছা, আমি এই শিশিরের কথার সাথে সূত্র মিলিয়ে বলি যে আমি যে ভাষায় কথা বলি বা যে ভাষায় ভারতের ব্যাপারে বলি, হয়তো তারেক রহমান সাহেব ওই ভাষায় বলেন না, তিনি তার মতো করে তার ভাষায় বলেন, সাবস্টিকেটেড হইতে বলেন। আমি হয়তো অতটা না। তার মানে এই না যে একটা মানুষ ভারতমুখী হয়ে গেছে। লাইন অফ অ্যাকশন, অ্যাটিটিউডের পার্থক্য হতে পারে, ভাষার পার্থক্য হতে পারে, কিন্তু আত্মার ভেতরে মাথায় রাখতে হবে যে তিনি জিয়াউর রহমানের সন্তান, তিনি বেগম খালেদা জিয়ার সন্তান। বাবা ছিল প্রেসিডেন্ট, মা ছিল প্রধানমন্ত্রী, ওই স্কুলের ছাত্র তিনি, ওই বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করা। আর বাংলাদেশে জাতীয়তাবাদী দলের মতো এত একটা বিরাট দল, যে দলের মধ্যে দেশপ্রেম এবং জাতীয়তাবাদ শব্দের অর্থ কি, দেশের প্রতি অঙ্গীকার, এই অঙ্গীকার এতটাই সমৃদ্ধ পর্যায়ে আছে। সত্য পথের তীর্থপথিক, ভয় নাই নাহি ভয়, শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়। ধন্যবাদ আব্দুল্লাহ শিকদার, এম এ আজিজ, জয়নাল আবদিন শিশির। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা।
আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।